নমস্কার বন্ধুরা, আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি আমরা। তো আজকে আমাদের ক্লাসটি হবে, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, ম্যাগনেটিজম নিয়ে। ঠিক আছে, ম্যাগনেটিজমের উপরে অনেক কোশ্চেন আছে, সুতরাং এই কোশ্চেনগুলো আমরা শেষ করব 3-4টে ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, এবং প্রত্যেকটি ক্লাসে আমরা 40 থেকে 45টি কোশ্চেন কিন্তু সলভ করব। সুতরাং ক্লাসগুলো একটু লেন্দি হতে পারে, ধৈর্য ধরে ক্লাসগুলোকে দেখবে এবং যে রিলেটেড পয়েন্টগুলোকে বলবো সেগুলোকে অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবে। তো আজকের প্রথম কোশ্চেন দেখে নেব কি আছে। প্রথম কোশ্চেন আছে, এ ডিসি জেনারেটর ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ। তাহলে একটি ডিসি জেনারেটর কোন প্রিন্সিপাল বা কোন কার্যনীতির উপরে ভিত্তি করে কাজ করে? চারটি অপশন রয়েছে, তার মধ্যে প্রথম অপশনে বলা হয়েছে হিটিং এফেক্ট অফ কারেন্ট, মানে বিদ্যুতের হিটিং এফেক্ট, বিদ্যুতের তাপীয় নীতির উপরে ভিত্তি করে কাজ করে। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ঠিক আছে, তাহলে বিদ্যুতের চুম্বকীয় নীতির উপরে ভিত্তি করে, চুম্বক এফেক্টের উপর ভিত্তি করে কাজ করে। অপশন সিতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অপশন ডিতে রয়েছে ইন্ডাকটিভ এফেক্ট। তো দেখো, তোমাদেরকে বলি, এই যে জেনারেটর, ঠিক আছে, জেনারেটর নোট ডাউন করে নাও। জেনারেটর, ট্রান্সফরমার, ইলেকট্রিক মোটর, ইন্ডাকশন, এই সব কিছুই কিন্তু কাজ করে কোন নিয়মের উপরে ভিত্তি করে? ফ্যারাডেস লর উপরে ভিত্তি করে। ঠিক আছে, এখানে নোট করে নাও যে এই সমস্ত যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি, এই সমস্ত ইলেকট্রিক্যাল বা অ্যাপ্লিয়েন্সেস বা বৈদ্যুতিক যন্ত্রাংশগুলি, বৈদ্যুতিক জিনিসগুলি, যন্ত্রগুলি, এগুলো সমস্তগুলি চলে হচ্ছে ফ্যারাডেস ল এর উপরে ভিত্তি করে। ঠিক আছে, তো এখানে তোমাদের কোশ্চেন হয়েছে জেনারেটর তাহলে কার উপরে, কিসের, কোন প্রিন্সিপালের উপরে বেস করে চলে? তাহলে কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। অ্যান্ড এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কার দেওয়া, কোন সায়েন্টিস্টের তৈরি? তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা, এই প্রিন্সিপালটা হচ্ছে সায়েন্টিস্ট ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে, এম ফ্যারাডে। ঠিক আছে, তাহলে পরে উত্তর কি হয়ে যাবে? মাইকেল ফ্যারাডে। এবং এখানে অপশনটা কি হয়ে যাবে? অপশন সি তোমাদের উত্তর হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। অর্থাৎ একটি ডিসি জেনারেটর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে চলে। জেনারেটর, ট্রান্সফরমার, মোটর, ইন্ডাকশন, এগুলো সমস্ত কিছুই কিন্তু ফ্যারাডেস ল এর উপরে ভিত্তি করে চলে। সুতরাং এই কোশ্চেনগুলোরও রিপিটেশন তোমরা কিন্তু দেখতে পারো। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য বার ম্যাগনেট। তাহলে বলেছে এই যে নিচে যে তোমার বিভিন্ন বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলোকে তোমাদের মধ্যে দেখতে হবে এর মধ্যে কোন কোন স্টেটমেন্ট বা কোন কোন বক্তব্যগুলো কারেক্ট এবং কার সাপেক্ষে বলতে হবে? বার ম্যাগনেটের সাপেক্ষে। তাহলে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু বার ম্যাগনেট। তাহলে বার ম্যাগনেটের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে কিছু তথ্য এখানে বলা হয়েছে। সেই তথ্যগুলো সম্পর্কে তোমাদেরকে বিবেচনা করে দেখতে হবে কোন তথ্যটা ঠিক, বা নাকি দুটোই ঠিক নাকি দুটোই ভুল। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটি হবে, প্রথমে বার ম্যাগনেটের সম্পর্কে বলি। বার ম্যাগনেট হচ্ছে এরকম একটি ম্যাগনেট যার এক প্রান্ত হচ্ছে নর্থ পোল থাকবে এবং অপর প্রান্তটি হচ্ছে সাউথ পোল থাকবে। এবং এই বার ম্যাগনেট থেকে যে ফ্লাক্স গুলো বেরোবে, ফ্লাক্স বা বলরেখা, ঠিক আছে, এই বলরেখাগুলো যেগুলো বেরোবে, সেগুলো যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে দেখবো যে এগুলি নর্থ পোল থেকে রওনা হচ্ছে, যাচ্ছে, পৌঁছাচ্ছে সাউথ পোলে। এবং ভিতর থেকে যদি দেখি তাহলে দেখবো সাউথ পোল থেকে রওনা হচ্ছে, গিয়ে পৌঁছাচ্ছে নর্থ পোলে। তাহলে এক্সটার্নালি নর্থ পোল থেকে সাউথ পোল এবং ইন্টারনালি সাউথ পোল থেকে নর্থ পোল। এবং এই যে ফ্লাক্সগুলো, এই ফ্লাক্সগুলি বা বলরেখাগুলো কিন্তু একে অপরকে ছেদ করে না, এরা পরস্পরের সাথে সমান্তরালভাবে থাকে, এরা পরস্পরকে ছেদ করে না। এবং এই বলরেখাগুলো যদি ঘনত্ব দেখা হয়, দেখা যাবে যে মেরুতে এর কিন্তু ঘনত্ব সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের মেন কনসেপ্ট। এবার আমরা স্টেটমেন্টগুলো পড়ে নেবো। অপশন ওয়ানে কি বলেছে? দেয়ার ইজ নো ফিল্ড ইনসাইড দ্য বার ম্যাগনেট। বার ম্যাগনেটের ভিতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, এটাও সত্যি না। এবং অপশন বিতে বলেছে দ্য ফিল্ড লাইনস ইনসাইড দ্য বার ম্যাগনেট আর ডাইরেক্টেড ফ্রম ইটস নর্থ পোল টু দ্য সাউথ পোল। মানে এখানে বলেছে যে ফ্লাক্স যেগুলো আছে সেগুলো ভিতরের দিকে নর্থ পোল থেকে সাউথ পোলে যায়, কিন্তু আমরা কি দেখলাম? সাউথ পোল থেকে নর্থে যায়। বাইরের দিকে যদি আমরা দেখি তখন নর্থ পোল থেকে সাউথ পোল হবে, কিন্তু ভিতরে কি সাউথ পোল থেকে নর্থ পোলে আসে। তাহলে অপশন 2ও কিন্তু কারেক্ট না। তাহলে আমাদের 1ও কারেক্ট না, 2ও কারেক্ট না। তাহলে আমাদের উত্তর কি হবে? নাইদার 1 নট 2। তাহলে অপশন এ কিন্তু আমাদের হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে বলেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইলেকট্রিক মোটর
ইলেকট্রিক মোটর, একটু আগে আমরা কোশ্চেনটা করলাম যে ইলেকট্রিক মোটর কিন্তু কোন প্রিন্সিপালে চলে, ইলেকট্রিক মোটর কিন্তু ফ্যারাডেস ল এর উপরে বেস করে চলে। ঠিক আছে, সবার আগে কিন্তু এই পয়েন্টটাকে নোট করে নাও যে ইলেকট্রিক মোটরও কিন্তু ফ্যারাডেস ল এর উপরে চলে। ঠিক আছে, ফ্যারাডেস ল এর উপরে কিন্তু বেস করে চলে ইলেকট্রিক মোটর। এবং ইলেকট্রিক মোটরের কাজ কি? ইলেকট্রিক মোটরের কাজ হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করা। এবং ইলেকট্রিক মোটরের এই যে যান্ত্রিক শক্তি আমরা পাচ্ছি, বলের দিক পাচ্ছি, এটা কোন সূত্র থেকে আমরা পাবো? ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলস থেকে কিন্তু আমরা পেয়ে যাবো যে বলের দিকটি। এবার এখানে আমাদের দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, দুটো স্টেটমেন্টকে আমাদেরকে পড়ে বুঝতে হবে যে কোন স্টেটমেন্টটি ইলেকট্রিক মোটর সম্পর্কে কারেক্ট। তো দেখো আমি স্টেটমেন্টগুলো পড়ি। অপশন ওয়ানে বলেছে ইট ইউজ এ কমিউটেটর দ্যাট হ্যাভ রিভার্স দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইন দ্য কয়েল আফটার ইচ হাফ রোটেশন। তো দেখো কি হয়, বৈদ্যুতিক মোটরে একটা স্প্লিট রিং থাকে, যেই স্প্লিট রিংটাকে কমিউটেটর বলা হয়। এই কমিউটেটরের কাজ কি? প্রত্যেক হাফ রোটেশনের পরে ডিরেকশনকে চেঞ্জ করা, যাতে ইউনিফর্মলি ইলেকট্রিক মোটরটি একটি নির্দিষ্টভাবে ঘুরে যেতে থাকে। না হলে পরে কিন্তু এই কাজটি যদি আমাদের করতে হতো স্প্লিট রিং এর বদলে যদি একটি সার্কুলার রিং আমরা ব্যবহার করতাম যার মাঝখানে কোথাও ছেদ নেই, তখন কিন্তু আমাদের কোনো একজন ব্যক্তিকে গিয়ে বারবার নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করতে হতো। ঠিক আছে, তাহলে এই স্প্লিট রিংটি কিসের কাজ করে? কমিউটেটরের কাজ করে। যে স্প্লিট রিং থাকে সেটাই হচ্ছে কমিউটেটরের কাজ করে। তাহলে এখানে এই অপশন যেটা আছে সেটা কিন্তু কারেক্ট, অপশন ওয়ান কিন্তু কারেক্ট। অপশন দুইতে কি বলেছে? ডিরেকশন অফ দ্য ফোর্স অফ অ্যান আর্ম অফ দ্য কয়েল ক্যান বি ফাউন্ড ইউজিং দ্য ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। একটু আগে তোমাদেরকে বললাম যে ইলেকট্রিক মোটরের এই যে ফোর্স বা বলের দিকটি আমরা পাবো কোন সূত্রকে ব্যবহার করে? ফ্লেমিং লেফট হ্যান্ড সূত্রকে ব্যবহার করে। তাহলে ইলেকট্রিক মোটর কিন্তু কাজ করছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে বেস করে। কিন্তু এই যে বৈদ্যুতিক মোটরে বলের দিক পাওয়ার জন্য কিন্তু ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, এবং এই যে বৈদ্যুতিক মোটরে যে কমিউটেটর থাকে সেই কমিউটেটরটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? স্প্লিট রিং। তোমরা এখানে লিখে রাখতে পারো যে বৈদ্যুতিক মোটরে যে স্প্লিট রিং থাকে তার কাজ কি? প্রত্যেক হাফ রোটেশনের পরে কি করে? এই যে ডিরেকশনকে চেঞ্জ করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই যে কমিউটেটর বা স্প্লিট রিং থাকে, তাহলে অপশন এও কারেক্ট, অপশন টু ও কারেক্ট। তাহলে উত্তর তোমার এখানে দেখতে হবে বোথ ওয়ান অ্যান্ড টু। তো বোথ ওয়ান অ্যান্ড টু আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। অপশন বি কিন্তু তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, বোথ ওয়ান অ্যান্ড টু। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। তো দেখো পরের কোশ্চেনে কি বলতে চেয়েছে। পরের কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এফেক্ট অফ দ্য ম্যাগনেটিক স্ট্রেংথ। তাহলে এর মধ্যে কোনটি ম্যাগনেটিক স্ট্রেংথের এফেক্ট নয়? অফ অ্যান ইলেকট্রোম্যাগনেট। তো একটা ইলেকট্রোম্যাগনেটে ম্যাগনেটিক স্ট্রেংথের এফেক্ট নয়, এর মধ্যে কোনটি? তো দেখো অপশন চারটি আছে। দেখো মোট কথা তোমাদেরকে বলতে চাইছি যে ম্যাগনেটিক যে স্ট্রেংথ তৈরি হয়, অর্থাৎ ম্যাগনেটের যে পাওয়ারটা তৈরি হয় সেটা কার উপরে ডিপেন্ডেন্ট, কার উপরে ডিপেন্ডেন্ট না, সেটা জানলে আমাদের কিন্তু হয়ে যাবে ব্যাপারটি। তো দেখো এই যে স্ট্রেংথটি লেন্থের উপর নির্ভর করে, লেন্থ অফ দ্য মেটালিক কোর এর উপরে তো অবশ্যই নির্ভর করে। তাছাড়া কি কিসের উপর নির্ভর করে? এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে তার উপর নির্ভর করে, এবং নাম্বার অফ টার্ন অফ দ্য কয়েল এর উপরেও কিন্তু নির্ভর করে। তিনটি বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে। এবং এর সাথে তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, দেখো এই যে যত আমরা ইলেকট্রিসিটি এর মধ্যে থেকে বেশি পাঠাবো তত কি হবে? ম্যাগনেটিক যে স্ট্রেংথটা সেটি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যখন অতিরিক্ত কারেন্ট পৌঁছালেও কিন্তু কি হবে? এর স্ট্রেংথ বাড়বে না। সেই পর্যায়টাকে কি বলা হয়? ম্যাগনেটিক স্যাচুরেশন বলা হয়। এই পর্যায়টাকে বলা হয় ম্যাগনেটিক স্যাচুরেশন। অর্থাৎ ম্যাগনেটিক স্যাচুরেশন হচ্ছে এমন একটা পর্যায়ে, আমরা জানি কারেন্ট ফ্লো যত বাড়াবো সলিনয়েডের মধ্যে দিয়ে তত কি হবে? এর পাওয়ার বা ক্ষমতা তত বৃদ্ধি পাবে। কিন্তু এমন একটা সময় আসবে যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহ পাঠালে পরেও কিন্তু এর স্ট্রেংথ আর বাড়বে না, এবং সেই পর্যায়টাকে কি বলবো আমরা? ম্যাগনেটিক স্যাচুরেশন। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে যখন আমরা তড়িৎ প্রবাহ পাঠাবো, যদি তড়িৎ প্রবাহের ডিরেকশনকে আমরা চেঞ্জ করে দিই তাহলে পরে কি হবে? এই যে এর পোলও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, নর্থ পোল সাউথ পোলের কিন্তু চেঞ্জেস ঘটতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তনের সাথে সাথে কি ঘটনা ঘটবে? মেরুদয়েরও পরিবর্তন ঘটবে কিন্তু। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে দেখে নেবো কি কোশ্চেন এসছে। পরের কোশ্চেনে বলেছে, দেখো এই কোশ্চেনে কি বলতে চেয়েছে? বলেছে ফ্রম দ্য From the following identify the correct properties of the magnetic field lines. তো ম্যাগনেটিক ফিল্ডস লাইনের যে কারেক্ট ধর্ম মানে সঠিক যে ধর্ম
সেই ধর্মগুলোকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তারপরে তোমাদেরকে 4টে অপশন দেওয়া হয়েছে, এই সবটি অপশন মধ্যে থেকে তোমাদেরকে বাছতে হবে যে কোনটি সঠিক ধর্ম। এই পর্যন্ত তোমাদের 5টি ধর্ম দেওয়া হয়েছে। তাহলে দেখো আমরা দেখি প্রথমে এ থেকে পড়া শুরু করি। এতে কি বলেছে? এতে বলেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর ক্লোজড লুপ। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন তো অবশ্যই ক্লোজ লুপ, কারণ নর্থ পোল থেকে যাচ্ছে সাউথ পোলে চলে আসছে, আবার সাউথ পোল থেকে নর্থ পোলে আসছে, তাহলে এটি ক্লোজ লুপ, এটি অবশ্যই কারেক্ট। তারপরে বিতে কি বলেছে? বিতে বলেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর ফ্রম দ্য নর্থ পোল অফ ম্যাগনেট টু ইটস সাউথ পোল। এটা কি? ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফ্রম দ্য নর্থ পোল অফ দ্য ম্যাগনেট টু ইটস সাউথ পোল, আর আউটসাইড, এটা হচ্ছে আউটসাইডে হয়, আউটসাইড অফ দ্য ম্যাগনেট। তাহলে এটাও ঠিক কথা, এটা তোমাদেরকে আমি তো অলরেডি বলে ফেলেছি, এ আর বি তো সঠিক। তারপরে সিতে দেখবো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার। আমি বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড, ধরে নাও এটি একটা বার ম্যাগনেট, তাহলে এখান থেকে যে ফ্লাক্স গুলো আসবে সেই ফ্লাক্স গুলো কিন্তু পরস্পরের সমান্তরাল থাকবে, পরস্পরকে কিন্তু ইন্টারসেক্ট করবে না, পরস্পরকে কিন্তু কখনোই ছেদ করবে না। তাহলে এটা কখনোই সি কখনোই রাইট হতে পারে না, সি হচ্ছে কাটা। অপশন ডিতে বলেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর ক্রাউডেড, দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইন দ্যাট রিজন ইজ হাই। তাহলে পরে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেখানে বেশি ঘন থাকবে, অর্থাৎ যেখানে বেশি বল রেখা থাকবে সেখানে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি বেশি হবে, এবং এই কারণেই কিন্তু পোলে আমি বলেছিলাম তোমাদের ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি বেশি হয়। তাহলে পরে কিন্তু অপশন ডিও কিন্তু এখানে কারেক্ট আমরা দেখতে পাচ্ছি। অপশন ই পড়ে নেব, দ্য নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স। তো দেখো প্রতি ইউনিট এরিয়ায় যে পরিমাণ ফ্লাক্স আছে তাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স, এটা ঠিক না, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কিন্তু এসআই ইউনিট হচ্ছে কিন্তু টেসলা, ঠিক আছে। অ্যান্ড যদি বলা হয় সিজিএস ইউনিট কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির, তাহলে পরে কিন্তু হয়ে যাবে তোমাদের ওয়েবার, ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। আর যদি তোমাদেরকে বলা হয়, সরি ওয়েবার না, আমি ওয়েবার বলে ফেললাম, ওয়েবার না, ওয়েবার নোট করো না, এটা হবে কিন্তু গাউস, ঠিক আছে, এটা হবে গাউস। এটা মনে রাখো যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির এসআই ইউনিট হচ্ছে কিন্তু টেসলা এবং সিজিএস ইউনিট হচ্ছে কিন্তু গাউস, ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো। এবং ম্যাগনেটিক ফ্লাক্স এর যদি বলা হয় এসআই ইউনিট কি, তখন হবে কিন্তু ওয়েবার, এবং সিজিএস ইউনিট কিন্তু হবে ম্যাক্সওয়েল। এই ব্যাপারটাও কিন্তু তোমরা খেয়াল রেখো। তাহলে দেখো আমাদের যে অপশনগুলো বলছে সেই অপশনগুলোর মধ্যে সি হচ্ছে না এবং ই হচ্ছে না, তাহলে হচ্ছে কি এ, বি এবং ডি। তাহলে এ, বি এবং ডি আছে কিন্তু অপশন এ তে রয়েছে, সেই কারণে কিন্তু অপশন এ আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখে নেবো। নেক্সট কোশ্চেনে বলেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কি রকম হয়, ঠিক আছে। পরের কোশ্চেন বলেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর। তো দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিরকম হয়, একটু আগে আমরা বললাম ক্লোজড কার্ভ হয়, ঠিক আছে, এবং এটা লুপের মতো থাকে, এটা হচ্ছে ক্লোজড কার্ভ হয়। তাহলে অপশন এ কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে চলে আসবো নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে বলেছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা কারেন্ট প্রবাহ হচ্ছে এমন একটা তার রয়েছে যেটাকে প্লেস করা হয়েছে হরাইজন্টালি ইন এ ম্যাগনেটিক ফিল্ডে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেলা হয়েছে। তাহলে পরে উইথ নর্থ পোল ইজ আপওয়ার্ড অ্যান্ড সাউথ পোল ইজ ডাউনওয়ার্ড, ঠিক আছে, ডিরেকশনে। দ্য ওয়্যার ইজ ডিফ্লেক্টেড টুয়ার্ডস দ্য সাউথ, তাহলে ওয়্যার যদি সাউথ দিকে বা দক্ষিণ দিকে ডিফ্লেক্টেড হয়, দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রনস ইন দ্য ওয়্যার, তাহলে পরে এই ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিক যে ফ্লো হবে সেই ইলেকট্রিক ফ্লোটা হচ্ছে কোন ডিরেকশনে হবে। তাহলে দেখো ডিরেকশন অফ ইলেকট্রন এই ওয়্যারে কি হবে, এখানে যেটি সঠিক উত্তর বেরিয়ে আসবে সেটা হচ্ছে অপশন ডি, অপশন ডি অর্থাৎ ইস্ট টু ওয়েস্ট, ঠিক আছে, ইস্ট টু ওয়েস্ট না, অপশন ডি নয়, এটা ভুল হয়ে গেল, এটা অপশন এ হবে, ওয়েস্ট টু ইস্ট হবে, ইস্ট টু ওয়েস্ট নয়, ঠিক আছে, এখানে কারেন্টের দিক বলেনি, এখানে ইলেকট্রনের দিক বলেছে, তো ওয়েস্ট টু ইস্ট কিন্তু হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে ফোকাস করবো। নেক্সট কোশ্চেনে বলেছে দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই দ্য সলিনয়েড ইনক্রিজড বাই। তো দেখো সলিনয়েড কাকে বলে, সলিনয়েড অনেক যদি একটা তারের কুণ্ডলী এরকম ভাবে পাকানো ভাবে অবস্থায় থাকে এবং এদের মধ্যে গ্যাপ যদি খুব কম থাকে এবং এদের মধ্যে যদি তড়িতায়িত হয় এবং এটা যদি ম্যাগনেটিক তড়িতায়িত হওয়ার ফলে এর মধ্যে যদি ম্যাগনেটিক এফেক্ট দেখতে পাওয়া যায়, তাকে কিন্তু সলিনয়েড বলি আমরা, ঠিক আছে। তাহলে এই যে সলিনয়েডের কি হয়, নাম্বার অফ পাক সংখ্যা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে পাক সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে পরে কি সলিনয়েডের ক্ষমতা বৃদ্ধি পাবে, ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, 1 নাম্বার পয়েন্ট।
2 নাম্বার কি, এর মধ্যে থেকে যদি বিদ্যুৎ প্রবাহেও যদি বাড়ানো হয়, বিদ্যুৎ প্রবাহ যদি বাড়ানো হয় তাহলে পরে কি হবে, এই সলিনয়েডটার কিন্তু ক্ষমতা বা ম্যাগনেটিক ফিল্ডটা বেশি হবে। 3 নাম্বার কি হবে, এর যদি দৈর্ঘ্য লেন্থ যদি বৃদ্ধি করা হয়, ঠিক আছে, লেন্থ যদি বৃদ্ধি করা হয় তাহলে পরেও কিন্তু কি হবে, এর ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং কি হয়, এই যে সলিনয়েড দেখছো এর মধ্যে দিয়ে কিন্তু একটি কি করা হয়, একটি তড়িতের পরিবাহী এরকম একটি ধাতু, যেমন ধরো আমরা সলিনয়েড তৈরি করতে বেশিরভাগ সময় কাঁচা লৌহ ব্যবহার করি, এখানে এরকম একটা ধাতব জিনিসকে কিন্তু এর মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে পরে দেখো এখানে কি বলছে, দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউস বাই দ্য সলিনয়েড ইনক্রিজড বাই, তো ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয় সেটা কিভাবে বৃদ্ধি পাবে, সেটি কিভাবে বৃদ্ধি পাবে, দেখো এই তিনটে কারণের জন্য বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো 1 নাম্বার আছে চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য সলিনয়েড, এটা কখনোই হতে পারে না। 2 নাম্বার বলেছে প্লেসিং সফট আয়রন কোর ইনসাইড ইট, অপশন সিতে বলেছে ডিক্রিজিং দ্য নাম্বার অফ টার্ন, তো নাম্বার অফ টার্ন বাড়ালে না বৃদ্ধি পাবে, ডিক্রিজিং করলে এটা কখনোই উত্তর হবে না। আর চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে, তাহলে এটাও উত্তর হবে না। তো সঠিক উত্তর তোমাদের কিন্তু আসবে প্লেসিং এ সফট আয়রন কোর ইনসাইড ইট, যেটা আমি তোমাদেরকে বললাম যে সফট আয়রন কোর এখানে ব্যবহার করলে পরে কি হবে, এই সলিনয়েডটার কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা যেটা তৈরি হবে সেটা ইনক্রিজ হবে, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেনে বলেছে কি, কনসিডার দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্স ইন দ্য ফলোয়িং সিচুয়েশন। তাহলে এই যে তোমাদেরকে বিভিন্ন সিচুয়েশনগুলো দেওয়া হয়েছে, এই সিচুয়েশনগুলো রেসপেক্টে তোমাকে উত্তর করতে হবে। তোমাকে এখানে দেখো কি বলে দেওয়া হয়েছে, প্রথম অপশনে প্রথমে যে এ আর বি রয়েছে, সে এ আর বি এর মধ্যে কি হবে, দেখো কারেন্ট ক্যারিং স্ট্রেট ওয়্যার মুভিং উইথ এ স্পিড 1.5 মিটার প্রতি সেকেন্ড টুয়ার্ডস দ্য স্টেশনারি কয়েল, ঠিক আছে। বলা হয়েছে একটি কারেন্ট ক্যারিং স্ট্রেট ওয়্যার, একটা কারেন্ট তড়িৎ প্রবাহ বহন করছে একটা ওয়্যার আছে, যেটার স্পিড কত 1.5 মিটার প্রতি সেকেন্ড টুয়ার্ডস এ স্টেশনারি কয়েল, একটি স্টেশনারি কয়েলের দিকে। দ্য সেম কারেন্ট ক্যারিং স্ট্রেট ওয়্যার মুভিং অ্যাওয়ে উইথ এ স্পিড অফ 1.5 মিটার প্রতি সেকেন্ড from the same stationary coil, the induced potential difference are of, তাহলে এর যে সঠিক উত্তরটা আসবে, দেখো শূন্যস্থানে কি বসালে সঠিক উত্তর আসবে। আর তোমাদেরকে একটা জিনিস বলি, যে একটা কনসেপ্ট তোমরা মনে রাখবে, ধরে নাও একটা চুম্বক ক্ষেত্র রয়েছে এবং এর মধ্যে একটি তড়িতের পরিবাহী তার এর মধ্যে আমি কি করছি রয়েছে, ঠিক আছে। তাহলে এই তড়িৎ পরিবাহী তার যখন কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, আমরা কি জানি এই তড়িৎ প্রবাহ হওয়ার জন্য এই পরিবাহীটাও একটা ম্যাগনেট তৈরি করে। তাহলে একটা ম্যাগনেট এই পাশে রয়েছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে, তাহলে কি করবে, এই ম্যাগনেটের উপরে একটা এফেক্ট দেবে, একটা ক্রিয়া দেবে, তার ফলে কি এই ম্যাগনেটটাও এর উপরে একটা ক্রিয়া দেবে। তাহলে আমরা জানি নিউটনের থার্ড সূত্র অনুযায়ী কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি সমান, কিন্তু এরা দুটো ডিফারেন্ট বস্তুর উপরে ক্রিয়াশীল এবং এদের ডিরেকশনও ডিফারেন্ট হয়। তাহলে পরে এ যদি ইন্টারনালি 1.5 মিটার প্রতি সেকেন্ড মানে ভেলোসিটি তৈরি হওয়ার মতো বল প্রয়োগ করে, তাহলে এও একটা প্রতিক্রিয়া দেবে আউটওয়ার্ডে, ঠিক ডিফারেন্ট ডিরেকশনে। তাই জন্য কি হবে, দেখো এই যে শূন্যস্থানে যে ওয়ার্ড দুটো বসবে সেটা হচ্ছে দ্য সেম, মানে এই যে ইন্ডিউস পোটেনশিয়াল তৈরি হবে সেটা কি হবে, ইন্ডিউস পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা যেটা তৈরি হবে সেটা কিন্তু কি হবে, সেম হবে, বাট এর ডিরেকশন কিন্তু হবে অপোজিট, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে যে এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, ইন্ডিউস পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, সেটার পরিমাণ কিন্তু হবে সেম, কেননা ক্রিয়া প্রতিক্রিয়া সেম হয়, কিন্তু এর ডিরেকশন হয় আলাদা এবং এরা কিন্তু ডিফারেন্ট বস্তুর উপরে কাজ করবে। ক্রিয়া কাজ করবে ম্যাগনেটের উপরে এবং এই ম্যাগনেটের ক্রিয়া কাজ করবে কি কন্ডাক্টরের উপরে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে বলেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ক্যারিং স্টেট কন্ডাক্টর। তাহলে একটা কারেন্ট ক্যারিং স্টেট কন্ডাক্টর আছে, তার রেসপেক্টে তোমাদেরকে এই জিনিসগুলোকে করতে হবে, তোমাদেরকে উত্তর করতে হবে। অপশন এতে বলেছে একটা ম্যাগনেটিক ফিল্ড এট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য ওয়্যার ইন দ্য লাইন ফ্রম ফর্ম অফ এ কনসেন্ট্রিক সার্কেল। তাহলে পরে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডটা একটা সার্কেলের মতো থাকে, যেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেই পরিবাহী থেকে কি হয়, এরকম একটা একে কেন্দ্র করে একটা সার্কেল তৈরি হয়, ঠিক আছে, এরকম সার্কেল তৈরি হয়। এই সার্কেল আকারে কি হয়, এর থেকে অবস্থান করে ম্যাগনেটিক ফিল্ডটা। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও কিন্তু আমরা বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি, আমরা ম্যাক্সওয়েলের থাম্ব রুল থেকে বুঝতে পারি। তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে সেই দিকে যদি আমরা থাম্বটি রাখি, ডান হাতের বুড়ো আঙুলটি রাখি, তাহলে বাকি আঙুলগুলো কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে ইন্ডিকেট করে।
এবং অপশন বিতে কি বলছে, দ্য রেডিয়াস অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল ইনক্রিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য কন্ডাক্টর ইনক্রিজ। তাহলে কন্ডাক্টর থেকে যত ডিস্টেন্স ইনক্রিজ করবে তত কনসেন্ট্রিক সার্কেলের রেডিয়াস কি করবে, ইনক্রিজ করবে। তাহলে পরে এই যে স্টেটমেন্টগুলো আমরা পড়লাম, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এর রেসপেক্টে আমাদের সঠিক উত্তর যেটি কিন্তু বেরিয়ে আসছে সেটি তোমাদেরকে বলি, সেটা কিন্তু এটা হচ্ছে অপশন বি, অর্থাৎ এইটা বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি, কারণ অপশন এও কিন্তু আমাদের কারেক্ট আসছে এবং অপশন বিও কিন্তু আমাদের কারেক্ট আসছে, অর্থাৎ অপশন বোথ এ অ্যান্ড বি কিন্তু তোমাদের কারেক্ট উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বোথ এ অ্যান্ড বি, এটা সিতে দাগিয়ে ফেললাম, বোথ এ অ্যান্ড বি কিন্তু তোমার কারেক্ট অপশন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সটে চলে আসবো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলেছে, দ্য ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ক্যান বি অ্যাপ্লাইড অনলি ইফ দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, the motion of the conductor and the induced current are mutually at with respect to each other। কত ডিগ্রি অ্যাঙ্গেল? দেখো ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে আমরা জানি যে কারেন্ট, ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে আমরা জানি যদি কারেন্ট এবং হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং ফোর্স বা বল, এরা কি হয় পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, পরস্পরের সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। অর্থাৎ আমরা জানি যে কারেন্ট কাকে দেখায়, কারেন্ট দেখায় হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার না, এই কারেন্ট দেখা হচ্ছে মিডল ফিঙ্গার। ঠিক আছে, কারেন্ট হচ্ছে মিডল ফিঙ্গার, ম্যাগনেটিক ফিল্ড দেখায় হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম দেখায় হচ্ছে ফোর্স। তাহলে এরা পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের সাথে যদি আমরা দেখি, তাহলে পরে এই যে আমরা কতগুলো কোয়ান্টিটি কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড এবং ফোর্স, এরা পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, পরস্পরের সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সেই কারণে কিন্তু অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবং কোন আঙুল কাকে নির্ধারণ করে এটি কিন্তু মনে রাখবে, ফ্লেমিং লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটোর ক্ষেত্রেই কিন্তু কারেন্ট ইন্ডিকেট করে মিডল ফিঙ্গারকে, ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিকেট করে ইন্ডেক্স ফিঙ্গারকে এবং ফোর্স ইন্ডিকেট করে থাম। কিন্তু ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে আমরা কি পাই, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে আমরা পাই ফোর্স এবং ফ্লেমিং রাইট হ্যান্ড রুল থেকে কিন্তু আমরা কারেন্টের ডিরেকশন আমরা পাই। এবং ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের উপরে বেস করে চলে ইলেকট্রিক মোটর, ফ্লেমিং রাইট হ্যান্ড রুলের উপরে বেস করে চলে কিন্তু ইলেকট্রিক জেনারেটর। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে যে কারেন্ট ইলেকট্রিক জেনারেটর যে ইলেকট্রিসিটি তৈরি হলো তার ডিরেকশনটা আমরা পাবো কিন্তু ফ্লেমিং রাইট হ্যান্ড রুল থেকে। বাট এই যে ইলেকট্রিক জেনারেটর, সেই জেনারেটরটি কিন্তু কোন প্রিন্সিপালে চলবে, সেটি কিন্তু চলবে আবার ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, এই ব্যাপারগুলো কিন্তু সুন্দরভাবে বুঝবে এবং খাতায় নোট ডাউন করবে, যাতে করে পরীক্ষার হলে কিন্তু কোনো রকমের কনফিউশনের কোনো জায়গা না থাকে। এরপর চলে যাব আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখে নেবো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে, the magnitude of the magnetic field of a current carrying conductor increase with increase in। তাহলে ম্যাগনিটিউড মানে পরিমাণ, ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড অফ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে একটা কারেন্ট মানে একটা তড়িৎ পরিবাহী তার রয়েছে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এর ম্যাগনেটিক ফিল্ডকে ইনক্রিজ যদি করতে হয় তাহলে পরে আমাকে কি করতে হবে, চারটে অপশন আছে, রেজিস্ট্যান্স বাড়াতে হবে। তাহলে কি বৃদ্ধি করার কথা এখানে বলা হয়েছে, তাহলে আমাকে এখানে চারটে অপশনের মধ্যে প্রথম অপশনে রয়েছে যে রেজিস্ট্যান্স, তারপরের অপশনে আছে ডিস্টেন্স, তারপরের অপশনে আছে রেজিস্টিভিটি, তারপরে হচ্ছে কারেন্ট। তাহলে এই কোশ্চেনটি তোমাদের সাথে আমি আগেই ডিসকাস করেছি যে যদি এর ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ ইনক্রিজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, হয় কারেন্ট বাড়াতে হবে, কারেন্ট বাড়ালে পরে ইনক্রিজ হবে, যদি লেন্থ বাড়ায় তাহলেও ইনক্রিজ করবে, এবং যদি নাম্বার অফ টার্ন অর্থাৎ পাক সংখ্যা বৃদ্ধি করি তাহলেও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এখানে অপশন কি রয়েছে, কারেন্ট রয়েছে, তাহলে অপশন ডি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর বাকি অপশনগুলো তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই কি কি কন্ডিশন হতে হবে। 1 নাম্বার পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে, 2 নাম্বার বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি করতে হবে, 3 নাম্বার কিন্তু লেন্থ বৃদ্ধি করতে হবে। তাহলে এর মধ্যে আমাদের এখানে রয়েছে একটি অপশনই উপস্থিত রয়েছে, কারেন্ট রয়েছে, কারেন্ট বৃদ্ধি করতে হবে। এবং কারেন্ট বৃদ্ধি করতে করতে কিন্তু একটা সময় আসবে যখন কারেন্ট বৃদ্ধি করলে পরেও কিন্তু এর আর কি হবে, ম্যাগনেটিক ফিল্ড বৃদ্ধি পাবে না। ঠিক আছে, সেটাকে কিন্তু বলা হবে স্যাচুরেশন পয়েন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে বলেছে, ইন দ্য ফেনোমেনা অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন একটা ফেনোমেনা হোয়েন দ্য কয়েল ক্যারিং কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর স্টেশনারি। যখন কয়েল মানে কারেন্ট ক্যারিং কয়েলটার মধ্যে যেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হচ্ছে স্থির রয়েছে, বলে একটা ফেনোমেনা যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে হোয়েন কয়েল
ক্যারিং কারেন্ট অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড আর স্টেশনারি। তাহলে পরে কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টর রয়েছে এবং ম্যাগনেটিক ফিল্ড যে রয়েছে উভয় স্থির রয়েছে। তাহলে পরে কি হবে, তাহলে গ্যালভানোমিটারে কি দেখাবে? তো দেখো তোমাদেরকে আমি বলি, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে যদি একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটি তড়িৎ পরিবাহী তার ঘুরতে থাকে, তার ফলে কি হবে, ওই তড়িৎ পরিবাহী তারটি ম্যাগনেটিক ফ্লাক্সকে কাটিং করবে এবং ম্যাগনেটিক ফ্লাক্সকে কাটিং করার ফলে কারেন্ট উৎপন্ন হবে। এবং গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কারেন্টের ডিরেকশনকে, স্মল কারেন্টকে ডিটেক্ট করা এবং কারেন্টের ডিরেকশনকে ইন্ডিকেট করা। তাহলে পরে এখানে যদি উভয় স্টেশনারি কন্ডিশনে থাকে তাহলে পরে কি হবে, কোনো বিদ্যুৎই তৈরি হবে না। যদি বিদ্যুৎ তৈরি না হয় তাহলে পরে কি হবে, গ্যালভানোমিটারও কিন্তু কোনো রিডিং শো করবে না। তাহলে কি করবে এখানে, শো দ্য নাল ডিফ্লেকশন। ঠিক আছে, এটা কিন্তু তোমার হয়ে যাবে উত্তর, যে শোল দ্য নাল ডিফ্লেকশন। কোনো গ্যালভানোমিটারে কোনো রিডিংই আসবে না। এবং গ্যালভানোমিটার কি করে, স্মল কারেন্টকে ডিটেক্ট করে এবং স্মল কারেন্টের ডিরেকশন, যেটা যে কারেন্টের যে ডিরেকশন সেই ডিরেকশনগুলোকে ইন্ডিকেট করে। এবং আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্যালভানোমিটারের সাথে যদি আমি প্যারালালে একটা ছোট্ট রেজিস্ট্যান্সকে কানেক্ট করি তাহলে গ্যালভানোমিটার এবং ওই ছোট্ট রেজিস্ট্যান্স মিলে যেই যন্ত্রটি তৈরি করবে সেই যন্ত্রটির নাম হয়ে যাবে অ্যামমিটার, যেটা কিন্তু কারেন্ট মাপতে কাজে লাগবে। এবং গ্যালভানোমিটারের সাথে যদি আমি সিরিজে একটি হাই রেজিস্ট্যান্সকে কানেক্ট করি তাহলে পরে ওই গ্যালভানোমিটার এবং হাই রেজিস্ট্যান্স মিলে যে যন্ত্রটি সৃষ্টি করবে সেটির নাম হয়ে যাবে কিন্তু ভোল্টমিটার, যেটি কিন্তু ভোল্টেজ মাপতে সাহায্য করবে। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলেছে দ্য পোলারিটি অফ এ ইলেকট্রোম্যাগনেট ক্যান বি রিভার্স বাই দ্য চেঞ্জিং। পোলারিটি যদি চেঞ্জ করতে হয় তাহলে পরে একটা ইলেকট্রোম্যাগনেটের একটা পোলারিটি যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, চারটে অপশন আছে। কারেন্টের ডিরেকশন কি চেঞ্জ করতে হবে, অপশন এতে আছে ডিরেকশন দ্য কারেন্ট। পোলারিটি মানে নর্থ পোল সাউথ পোলের যে ডিরেকশনকে আমার যদি চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, ডিরেকশন অফ দ্য কারেন্ট চেঞ্জ করতে হবে, কারেন্ট ফ্লো এর ডিরেকশন চেঞ্জ করতে হবে। অপশন বিতে বলেছে ডিস্টেন্স বিটুইন দ্য টার্নস, তো দুটো টার্নের মধ্যে ডিস্টেন্স কখনো বৃদ্ধি করলে হয় না। ঠিক আছে, নাম্বার অফ টার্নস ইন দ্য ইলেকট্রোম্যাগনেট, যদি নাম্বার অফ টার্ন যদি বাড়াও তাহলে পরে কি হবে, তোমার এই যে ম্যাগনেটটার ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড যেটা, ম্যাগনেটিকের যে পাওয়ার যেটা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, কিন্তু ডিরেকশন মানে পোলারিটি অর্থাৎ নর্থ পোল সাউথ পোলের কিন্তু চেঞ্জ হবে না। আর এখানে অপশন ডিতে বলেছে ম্যাগনেটিক ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট, তাহলে যদি কারেন্ট বাড়াও তাহলে পরে কি হবে, ওর ম্যাগনেটিক ফিল্ডটা বৃদ্ধি পাবে কিন্তু ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে না। তাহলে অপশন সি উত্তর হচ্ছে না, অপশন ডি উত্তর হচ্ছে না, অপশন এ হচ্ছে না, তাহলে অপশন এ উত্তর হচ্ছে, অপশন বি ও উত্তর হচ্ছে না। তাহলে এখানে কিন্তু তোমার বেরিয়ে আসলো কি, ডিরেকশন অফ দ্য কারেন্ট। কারেন্টের ডিরেকশন যখন আমি চেঞ্জ করব তখন কিন্তু এর পোলও চেঞ্জ হবে, অর্থাৎ কারেন্ট যেদিকে ফ্লো করছি তার বিপরীত দিকে যদি ফ্লো চেঞ্জ করি তাহলে কিন্তু নর্থ পোল এবং সাউথ পোল কিন্তু রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ডিসকাশনটা আমি তোমাদের সাথে আগেও করেছি। নেক্সট কোশ্চেনে বলেছে দ্য ইনডিউসড কারেন্ট ইজ ড্যাশ when the direction of the motion of the coil is at right angle to the magnetic field। তাহলে পরে বলেছে ইনডিউস কারেন্টটা কোন কন্ডিশনে, ইনডিউস কারেন্টের পরিমাণ মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে না জিরো হবে না ইনফিনিটি হবে, কখন, যখন দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য কয়েল ইজ রাইট অ্যাঙ্গেল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পরে ডিরেকশন মোশনের ডিরেকশন যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ মোশনের ডিরেকশন বা ফোর্সের ডিরেকশন যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইনডিউসড কারেন্ট ইজ ড্যাশ, ইনডিউসড কারেন্ট তখন কি হবে, অর্থাৎ তোমার দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে যে একটা কয়েলের মধ্যে মোশন যদি রাইট অ্যাঙ্গেলে থাকে, কার সাথে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে। মোশন যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকে তাহলে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে অর্থাৎ ইনডিউসড কারেন্ট যেটা হচ্ছে সেটার ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে কি জিরো হবে কি ইনফাইনাইট হবে। তো যখন পারপেন্ডিকুলার থাকবে তখন কি হবে, ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু তৈরি হবে। অর্থাৎ যদি কারেন্ট ম্যাক্সিমাম হতে হয় তাহলে কিন্তু মোশনের থাকতে হবে রাইট অ্যাঙ্গেলে, কার সাথে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে। এই ব্যাপারটা আমরা জানি। নেক্সট কোশ্চেনে চলে আসবো, ইন হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স ইনডিউসড ইন দ্য কয়েল বি ম্যাক্সিমাম। পোটেনশিয়াল ডিফারেন্স যদি কখন ম্যাক্সিমাম হবে, কোন সিচুয়েশনে ম্যাক্সিমাম হবে, এখানে এ বি সি ডি চারটে অপশন তোমার সামনে রয়েছে। এই চারটে স্টেটমেন্টের উপরে ভিত্তি করে তোমাকে উত্তর করতে হবে। তো চারটে স্টেটমেন্ট আমরা দেখে নেবো, চারটে স্টেটমেন্ট পড়ে আমাদের যেটি সঠিক মনে হবে সেটা আমরা উত্তর করব। তো প্রথম স্টেটমেন্টে বলেছে একটা বার ম্যাগনেটকে মুভ করবে 2 মিটার প্রতি সেকেন্ডে কোন দিকে, টুয়ার্ডস দ্য স্টেশনারি। তো এই একটা কন্ডিশন বলা হয়েছে। অপশন বি তে বলা হয়েছে এ কয়েল মুভিং উইথ 2 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস দ্য স্টেশনারি ম্যাগনেট। তাহলে এখানে প্রথমটাই বলেছে বার ম্যাগনেট 2 মিটার প্রতি সেকেন্ডে স্টেশনারি কয়েলের দিকে যাবে, আর দ্বিতীয় অপশনে বলেছে কয়েল মুভ করবে 2 মিটার প্রতি সেকেন্ডে স্টেশনারি ম্যাগনেটের দিকে। অপশন সি তে বলেছে কয়েল অ্যান্ড বার ম্যাগনেট মুভিং উইথ সেম ডিরেকশন, একই ডিরেকশনে মুভ করবে
কততে 2 মিটার প্রতি সেকেন্ডে, এবং অপশন ডিতে বলেছে কয়েল অ্যান্ড বার ম্যাগনেট মুভিং টুয়ার্ডস ইচ আদার উইথ এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এর মধ্যে থেকে সঠিক অপশন সি এবং অপশন ডি, এই দুটোকে যদি আমরা অ্যানালিসিস করি, এখানে দুটো বলেছে একই ডিরেকশনে, এবং অপশন ডিতে বলেছে মুভিং টুয়ার্ডস ইচ আদার, অর্থাৎ বিপরীত ডিরেকশনে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু অপশন ডি কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে, এবং অপশন ডিতে আছে অপশন এ তে, সেই জন্য অপশন এ কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাবো, বলেছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দ্য থাম। ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে কি বলছে, থাম হচ্ছে ফোর্সকে ইন্ডিকেট করছে। ইন ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দ্য থাম, ফোর ফিঙ্গার অ্যান্ড সেন্টার ফিঙ্গার। তাহলে থাম মানে আমাদের বুড়ো আঙুল, ফোর ফিঙ্গার মানে হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী, এবং সেন্টার ফিঙ্গার মানে হচ্ছে আমাদের মধ্যমা। এগুলো কোনটা কাকে নির্দেশ করে? তো থাম নির্দেশ করে বল বা গতির দিককে, ফোর ফিঙ্গার ইন্ডিকেট করে কাকে, ম্যাগনেটিক ফিল্ডকে, এবং সেন্টার ফিঙ্গার হচ্ছে বা মধ্যমা কাকে ইন্ডিকেট করে, মধ্যমা ইন্ডিকেট করে কিন্তু কারেন্ট প্রবাহের দিককে। তাহলে এই কম্বিনেশনটা আমরা কোথা থেকে পাবো? থাম, এখানে দেখো থাম প্রথম অপশনে বলছে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটা তো হবে না, যেহেতু প্রথমে থাম্ব আছে, তাহলে প্রথমে হচ্ছে হয় বল অথবা ফোর্স, এরকম একটা কিছু থাকবে। তো অপশন ডিতে বলেছে ডিরেকশন অফ কারেন্ট, এটাও হবে না। অপশন সিতে বলেছে ডিরেকশন অফ ফোর্স, এটা হতে পারে, ডিরেকশন অফ ফোর্স আছে। ঠিক আছে, এবং পরেরটা কি আছে, পরে আছে ফোর ফিঙ্গার, ফোর ফিঙ্গার ইন্ডিকেট করবে ম্যাগনেটিক ফিল্ড, তো এখানে সেকেন্ডেও ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এবং থার্ডে রয়েছে সেন্টার ফিঙ্গার, সেন্টার ফিঙ্গার কাকে রিপ্রেজেন্ট করবে, ডিরেকশন অফ কারেন্টকে বা ইনডিউস কারেন্টকে। তাহলে এখানে অপশন সি কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, তাহলে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে ইনডিউসড কারেন্টের কোনো ব্যাপার নেই, কারেন্ট আমরা অলরেডি প্রবাহিত হয়। ইনডিউস কারেন্টের ব্যাপারটা আসবে কিন্তু রাইট হ্যান্ড রুলে, কেননা জেনারেটর রাইট হ্যান্ড রুলে কাজ করে। তাহলে অপশন সি কিন্তু তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এরপরে চলে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখে নেবো, বলেছে ইন দ্য ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। তো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল কোন উপরে বেস করে কে চলে? ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের উপরে বেস করে কিন্তু মোটর চলে। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডিকেটস। তো ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে ইন্ডেক্স ফিঙ্গার, দেখো ইন্ডেক্স ফিঙ্গার ফ্লেমিং লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুজনের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে নির্দেশ করে। তাহলে অপশন এ কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কিন্তু দেখো লেফট হ্যান্ড বলো রাইট হ্যান্ড বলো, দুটোর ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডিকেট করে ম্যাগনেটিক ফিল্ডকে, মিডল ফিঙ্গার ইন্ডিকেট করে হচ্ছে কারেন্টকে। যদি আমরা রাইট হ্যান্ড রুল ধরি তাহলে পরে কারেন্ট যেটা হবে সেটা কিন্তু ইনডিউস কারেন্ট হবে, আর যদি লেফট হ্যান্ড রুল ধরি তাহলে কিন্তু কারেন্ট আমাদের শুধুমাত্র কারেন্টই হবে, কারণ কারেন্ট আমরা এখানে প্রবাহ করাচ্ছি। এবং থাম রিপ্রেজেন্ট করবে কাকে? বল বা গতির দিককে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর যেটি আসবে যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে অপশন এ হবে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ফোর ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে বলেছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। তো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল থেকে আমরা জেনারেটরের কার্যনীতি, জেনারেটরে যে আমাদের কারেন্ট তৈরি হয়, ইনডিউস কারেন্ট তৈরি হয়, তার দিক পাই। তাহলে বলেছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল গিভস দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইনডিউসড ইন এ কন্ডাক্টর মুভিং ইন। তাহলে পরে দেখো বলেছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল গিভস দ্য ডিরেকশন অফ কারেন্ট ইনডিউসড ইন দ্য কন্ডাক্টর ইন এ মুভিং ইন এ। তাহলে পরে এখানে দেখো কি হবে, উত্তর কি আসবে? ম্যাগনেটিক ফিল্ড। কারণ কি, এই যে ইলেকট্রিক্যাল কারেন্টটা তৈরি হচ্ছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুলের মাধ্যমে, যে ইলেকট্রিক্যাল কারেন্টটা আমরা পাচ্ছি, সেই ইলেকট্রিক্যাল কারেন্টটা তৈরি হচ্ছে কখন তৈরি হচ্ছে? যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিন্তু একটা কন্ডাক্টর ঘুরছে, তখন কি হবে, ওই ফ্লাক্সগুলোকে কাটিং করবে, তার ফলে কিন্তু কারেন্ট তৈরি হবে। তাহলে এখানে যে কারেন্টটা তৈরি হচ্ছে, ইনডিউস কারেন্টটা তৈরি হচ্ছে, সেটা কি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভিং করছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেশন হচ্ছে। তাহলে উত্তর কি আসবে? অপশন বি আসবে। নেক্সট কোশ্চেন আমরা ফোকাস করব। নেক্সট কোশ্চেনে বলেছে ইফ দ্য টু প্যারালাল স্টেট কন্ডাক্টর, দুটো প্যারালাল স্টেট কন্ডাক্টর রয়েছে আর ক্যারিং কারেন্ট, যারা কারেন্ট বহন করছে ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে কারেন্টকে ফ্লো করাচ্ছে, দেন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড আর প্রডিউস উইল বি। তাহলে দুটো কারেন্ট কন্ডাক্টর আছে, দুটো কন্ডাক্টরের মধ্যে একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, বলেছে যে টু প্যারালাল স্টেট কন্ডাক্টর ক্যারিং কারেন্ট ইন দ্য সেম ডিরেকশন, একই ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হচ্ছে, then the direction of the magnetic field is produced will be। তার ফলে এই যে কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এদের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট প্রবাহ হওয়ার জন্য এদের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটার ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে? তাহলে এরা যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করবে সেটা কিন্তু পরস্পরের বিপরীত হবে। ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখতে হবে যে পরস্পরের বিপরীত হবে, অর্থাৎ অপোজিট টু ইচ আদার। অপশন বি কিন্তু সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে। পরের কোশ্চেনে দেখে নেবো। পরের কোশ্চেনে বলেছে কি? পরের কোশ্চেনে বলেছে ইন অ্যাকর্ডেন্স টু দ্য ফ্লেমিং লেফট হ্যান্ড রুলস
used to find the direction of force on a current carrying conductor placed inside a magnetic field. The center finger and the index finger represent the direction of. অর্থাৎ বলেছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে আমরা কি পাই, ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের থেকে আমরা পাই বলের দিক, ঠিক আছে। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে আমরা পাই কি পাই, বলের দিক পাই। এখানে বলছি ইন অ্যাকর্ডেন্স টু ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইউজ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ ফোর্স, অর্থাৎ বলের দিক আমরা পাচ্ছি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে। তাহলে বলেছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের প্লেসড ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড, যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখা হয়, তাহলে পরে সেন্টার ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গার এরা পরস্পর এদের থেকে মানে এদের ডিরেকশন থেকে আমরা কি পাবো। তো দেখো সেন্টার ফিঙ্গারের কথা আগে বলেছে, সেন্টার ফিঙ্গার অর্থাৎ মধ্যমা, এবং ইন্ডেক্স পরে বলেছে ইন্ডেক্স ফিঙ্গার, তাহলে ইন্ডেক্স ফিঙ্গার মানে হচ্ছে তর্জনী। তো সেন্টার ফিঙ্গার আগে বলি, তো সেন্টার ফিঙ্গার থেকে আমরা কি পাবো, কারেন্টের দিক পাবো, এবং ইন্ডেক্স ফিঙ্গার থেকে আমরা কি পাবো, ম্যাগনেটিক ফিল্ডের দিক পাবো। তাহলে অপশন সি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে দেখে নেবো আমরা পরের কোশ্চেন, তারপরের কোশ্চেনে কি বলেছে, তারপরের কোশ্চেনে বলেছে অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড থাম রুল অনুযায়ী, অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড থাম রুল, তো রাইট হ্যান্ড থাম রুল মানে ম্যাক্সওয়েল থাম রুল, এখানে মনে রাখতে হবে রাইট হ্যান্ড থাম রুল মানে ম্যাক্সওয়েলের থাম রুল। অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড থাম রুল ড্যাশ রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ কারেন্ট, ডিরেকশন অফ কারেন্ট কাকে রিপ্রেজেন্ট করে, ডিরেকশন অফ কারেন্ট রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের থাম ইন্ডিকেট করে ডিরেকশন অফ কারেন্টকে। কারণ ম্যাক্সওয়েলের থাম রুল যেটি আছে সেটাতে বলা হয়েছে যে ধরে নাও যে একটা তড়িৎ পরিবাহী তার আছে, একটি তড়িৎ পরিবাহী তার আছে যার মধ্যে দিয়ে তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর তুমি বুড়ো আঙুল রেখে এই তড়িৎ পরিবাহী তারকে যদি তুমি জড়িয়ে ধরো, মানে ধরো ভালো করে, ঠিক আছে, তাহলে পরে এখানে ধরে নাও এই যে আমাদের থাম যেদিকে রয়েছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিককে যদি নির্দেশ করে, তাহলে বাদ বাকি যে চারটি আঙুল আমাদের রয়েছে সেই বাদ বাকি চারটি আঙুল কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে আমাদেরকে বলেছে যে অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড থাম রুল ড্যাশ রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ কারেন্ট, তো কারেন্টের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে কে, কারেন্টের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে থাম, এবং বাদ বাকি যে চারটি আঙুল আছে সেই চারটি আঙুল কাকে রিপ্রেজেন্ট করবে, ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। পরের কোশ্চেনে দেখে নেবো কি বলা হয়েছে, পরের কোশ্চেনে বলা হয়েছে ইন অর্ডার টু ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং আপন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাহলে একটি তড়িৎ পরিবাহী তারের উপরে কি পরিমাণে ফোর্স কাজ করছে যেটি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। ইন ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থাম অ্যান্ড ফোর ফিঙ্গার রেসপেক্টিভলি রিপ্রেজেন্ট, তাহলে দেখো বলেছে ইন অর্ডার টু ফোর্স অ্যাক্টিং দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটা তড়িৎ পরিবাহী তার আছে যেটিকে রাখা হয়েছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ইন ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে থাম এবং ফোর ফিঙ্গার রেসপেক্টিভলি রিপ্রেজেন্টস, তাহলে থাম এবং ফোর ফিঙ্গার কাকে, থাম এবং ফোর ফিঙ্গার থেকে আমরা কোন কোন দুটো কোয়ান্টিটির ডিরেকশন আমি পাবো। তাহলে দেখো প্রথমে রয়েছে থাম থেকে আমরা পাবো বলের দিক বা মোশনের দিক, এবং ফোর ফিঙ্গার থেকে আমরা পাবো ফোর ফিঙ্গার অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার, ফোর ফিঙ্গার থেকে আমরা পাবো কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তাহলে থাম থেকে পাবো আমরা বলের দিক আর ফোর ফিঙ্গার থেকে পাবো আমরা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পরে এখানে আমরা দেখে নেবো থাম মানে হচ্ছে বলের দিক অর্থাৎ ফোর্স, ঠিক আছে, প্রথমে আসবে, তারপরে আসবে কি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে অপশন বি তে কিন্তু এই কম্বিনেশনটি রয়েছে, এই কারণে কিন্তু অপশন বি তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। পরের কোশ্চেন দেখে নেবো, পরের কোশ্চেনে বলেছে একটা স্ট্রেট কন্ডাক্টর, একটি সোজা পরিবাহী রয়েছে, ঠিক আছে, ক্যারিং কারেন্ট প্রবাহ হচ্ছে তার মধ্যে থেকে কেপ্ট অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ ক্লোজড সার্কুলার লুপ, যেটাকে একটা ক্লোজ সার্কুলার লুপে রাখা হয়েছে অফ এ কন্ডাক্টর। ইফ উই চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট কন্টিনিউয়াসলি ইন দ্য স্ট্রেট কন্ডাক্টর, তাহলে যদি আমরা কন্টিনিউয়াসলি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করি তাহলে পরে কি ঘটনাটি ঘটবে। দেখো কোশ্চেনটা আরো একবার, কোশ্চেনের বাংলাটা ভালো করে বুঝতে হবে। একটা স্ট্রেট কন্ডাক্টর রয়েছে যেটিকে রাখা হয়েছে কোথায়, অ্যাক্সিস বরাবর একটা ক্লোজ সার্কুলার লুপের মধ্যে, এবং কি করেছে আমরা উই চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট কন্টিনিউয়াসলি ইন দ্য স্ট্রেট কন্ডাক্টর, এবং এই যে কারেন্টের ডিরেকশন আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছি, ঠিক আছে, এই লুপের মধ্যে এই যে স্ট্রেট কন্ডাক্টর রয়েছে সেই স্ট্রেট কন্ডাক্টরের কারেন্টের ডিরেকশন আমরা কন্টিনিউয়াসলি কি করছি, চেঞ্জ করছি, তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে দেখো এক্ষেত্রে তোমাদের যেটি সঠিক উত্তর আসবে সেটি কিন্তু অপশন বি, অর্থাৎ ইনডিউসড কারেন্ট ইন দ্য লুপ ইজ নট কনস্ট্যান্ট, তাহলে এই লুপের মধ্যে যে কারেন্টটা তৈরি হবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কি বলেছে, হোয়েন দ্য ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স আর মোর ক্রাউডেড, যখন ম্যাগনেটিক লাইন ফোর্সটা বেশি ক্রাউডেড অর্থাৎ খুব ঘন ঘন হবে, ইন দ্য রিজিয়ন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়নে,
দ্য ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমাদের যদি সঠিক উত্তর বেরিয়ে আসবে সেটি হলো অপশন সি। কিন্তু অপশন সি কেন উত্তর হলো এই ব্যাপারটি তোমাদেরকে আমি বুঝে নিতে হবে। তোমাদেরকে দেখো, যখন বার ম্যাগনেটের ব্যাপারে আমি বলেছিলাম, বার ম্যাগনেটের ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদেরকে যে পোলে সব থেকে ফ্লাক্সের সংখ্যা বেশি থাকে, ফ্লাক্স তত বেশি ক্রাউডেড থাকে, এবং ফ্লাক্স বেশি ক্রাউডেড হওয়ার জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটিটা বেশি স্ট্রং হয়, ম্যাগনেটিক ফিল্ডটা বেশি স্ট্রং হয়। সেটাই তোমাদেরকে এখানে বলা হয়েছে হোয়েন ম্যাগনেটিক লাইন্স মানে হচ্ছে ফ্লাক্স বা বল রেখা, ঠিক আছে। ম্যাগনেটিক লাইন্স মানে হচ্ছে ফ্লাক্স বা বল রেখা। তাহলে যখন হোয়েন ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আর মোর ক্রাউডেড, বেশি ঘন ঘন রয়েছে, সেই রিজিয়নে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, বেশি স্ট্রং হবে। তাহলে অপশন সি হবে, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এটা অপশন সি উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট, এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তো দেখো, অপশন এক নম্বরে কি বলেছে, এক নম্বরে বলেছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ স্ট্রংগেস্ট এট দ্য সেন্টার অফ দ্য বার ম্যাগনেট। তো দেখো, এখানে বলেছে বার ম্যাগনেটে ম্যাগনেটিক ফিল্ডটার স্ট্রেংথটা সব থেকে স্ট্রং হয় সেন্টারে, কিন্তু এই মাত্রই তোমাদেরকে আমি দেখালাম যে সব থেকে বেশি স্ট্রং হয় কিন্তু পোলে। তাহলে এই অপশন এক কিন্তু উত্তর হচ্ছে না। অপশন দুয়ে কি বলেছে, নো টু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্যান ইন্টারসেক্ট, কখনোই একটা বলরেখা অপর বলরেখাকে ক্রস করে না। এটা অবশ্যই ঠিক যে কখনোই একটি ম্যাগনেটিক ফ্লাক্স লাইন অপর একটি ম্যাগনেটিক ফ্লাক্সকে কিন্তু কখনোই ক্রস করবে না, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই কারেক্ট। অপশন তিনে বলেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর অলওয়েজ ফ্রম দ্য ক্লোজড কন্টিনিউয়াস কার্ভ, অবশ্যই ক্লোজ কন্টিনিউয়াস কার্ভ। কেন কি, একটা বার ম্যাগনেট যদি দেখি আমরা দেখবো এই ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে নর্থ পোল থেকে বেরোচ্ছে, সাউথ পোলে আসছে, আবার সাউথ পোল থেকে ইন্টারনালি নর্থ পোলের দিকে আসছে, তাহলে একটা ক্লোজ পাথ হচ্ছে। তাহলে অপশন 3ও কারেক্ট। তাহলে অপশন 2 and 3 কিন্তু কারেক্ট। তাহলে অপশন 2 and 3 অপশন এ তে রয়েছে যে বোথ 1 and 3, তাহলে পরে এটাই কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য অ্যামং দ্য ফলোইং, এই যে তোমাদের বিভিন্ন স্টেটমেন্টগুলো দিয়েছে সেই স্টেটমেন্টগুলোর মধ্যে থেকে কারেক্ট স্টেটমেন্টটি তোমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের দেখো কি কি বলেছে, স্টেটমেন্টগুলো পড়ে নি। বলেছে যে দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এট দ্য পয়েন্ট ক্যান বি ফাউন্ড বাই দ্য প্লেসিং দ্য ম্যাগনেটিক কম্পাস এট দ্য পয়েন্ট। তাহলে বলেছে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এট এ পয়েন্ট, কোনো একটা পয়েন্টে আমরা পাবো, কিভাবে পাবো, আমরা ম্যাগনেটিক কম্পাস রেখে আমরা পাবো ওই পয়েন্টে। তাহলে এই স্টেটমেন্টটিকে কনসিডার করা যেতে পারে, এটি কারেক্ট স্টেটমেন্ট। অপশন 2 কি বলেছে, এ ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট নিডল পয়েন্টস ইন নর্থ ইস্ট ডিরেকশন। তাহলে একটা ঝোলানো রয়েছে একটা ম্যাগনেটকে, ঠিক আছে, সাসপেন্ডেড মানে ঝোলানো। তাহলে একটা ম্যাগনেটকে যদি ঝোলানো থাকে সে সবসময় নর্থ এবং সাউথ ডিরেকশনকে ইন্ডিকেট করে, বাট নর্থ ইস্টকে কিন্তু ইন্ডিকেট করে না। তাহলে পরে এই স্টেটমেন্টটি কিন্তু হয়ে যাচ্ছে ভুল। অপশন 3 কি বলেছে, দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর ডেন্সার নিয়ার দ্য পোলস, এটা অবশ্যই কারেক্ট। পোলস অফ দ্য ম্যাগনেট, তাহলে এটা অবশ্যই কারেক্ট, এটা অপশন 3 কারেক্ট হবে। অপশন 4 কি বলেছে, টু ম্যাগনেটিক ফিল্ডস লাইন্স ক্যান ইন্টারসেক্ট, তো ম্যাগনেটিক ফিল্ড লাইন দ্যাট ইজ ফ্লাক্স কখনোই কিন্তু পরস্পরকে ইন্টারসেক্ট করে না। তাহলে অপশন 4 যেটা আছে সেটা কিন্তু তোমার ভুল হবে, ঠিক আছে। তাহলে অপশন 1 এন্ড অপশন 3 কিন্তু কারেক্ট। তো অপশন 1 এন্ড 3 কিন্তু অপশন এ তে দেখতে পাচ্ছি আমরা, তাহলে অপশন এ কিন্তু তোমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো যে এই যে প্রত্যেক যে স্টেটমেন্ট, তোমাদেরকে যে জিনিসগুলো আমি বলছি, যখন স্টেটমেন্ট অ্যাজাম্পশন এইভাবে কিন্তু 2022-এর যে পরীক্ষাগুলো হয়েছিল রেলের, প্রচুর কোশ্চেন কিন্তু এরকম ভাবে দেখতে পাওয়া যায়। তো যে কোনো অ্যাজাম্পশন বেসড কোশ্চেন করতে গেলে কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট হবে না, কোন স্টেটমেন্টগুলো কারেক্ট হতে পারে। এই জন্য কিন্তু চ্যাপ্টারের উপরে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে গিয়ে তোমরা যদি ডিফিকাল্টিস ফেস করো, দেখো একবারে বুঝতে পারছো না, তখন তোমাদেরকে আমি রেকমেন্ড করবো তোমরা কিন্তু সেটিকে পজ করো, আবার ফরওয়ার্ডে যাও, আবার দেখো, এইভাবে কিন্তু প্র্যাকটিস করো। এইভাবে এখনো লোকো পাইলটের পরীক্ষার জাস্ট টেন্টেটিভ ডেট হতে চলেছে, তাতে কিন্তু তোমরা এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না। আমি চেষ্টা করব এইভাবে তোমাদেরকে ছোট ছোট করে বিষয়গুলোকে বুঝিয়ে সুন্দরভাবে যাতে তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার হও, সেটা আমি চেষ্টা করবো, এবং কন্টিনিউয়াসলি আমি কিন্তু এর উপরে ভিডিও দিতে থাকবো। ম্যাগনেটিজমের উপরে মোটামুটি 4টে থেকে 5টে ভিডিওর মধ্যে কিন্তু তুমি ব্যাপারটি আমি কভার করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি।